আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আরো 5 লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের। এরপর জানিয়ে দেব ইউক্রেন ভেঙে পড়েনি, এখনো টিকে আছে। আরো জানিয়ে দেব চীন তিব্বত দ্বন্দ্ব নিরসনে মার্কিন সিনেটর নতুন আইন প্রবর্তন। এদিকে মারিওপোলে 10,000-এরও বেশি কবরের সন্ধান। এবং জানিয়ে দেব ইমরান ঘনিষ্ঠ রাজার গদি কাড়ল পিসিবি, ফিরেছেন সেটি। সর্বশেষ জানিয়ে দেব এই ভয়ঙ্কর বোমারুর মুহুর্মুহু আক্রমণে কিভকে ধ্বংসস্তূপ বানাচ্ছে রাশিয়া, কিনতে চায় ভারতও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আরো 5 লাখ সেনা নিয়োগে অনুমোদন পুতিনের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাশিয়ার সামরিক ব্যয়ের কোনো সীমা থাকবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার তিনি সেনাবাহিনীর আকারে ব্যাপক বৃদ্ধি অনুমোদন করেছেন। তিনি যুদ্ধে ক্রেমলিনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাশিয়ার সেনাবাহিনীতে 5 লাখ সৈন্য যোগ করার প্রস্তাবে তার অনুমোদন দিয়েছেন। বুধবার দেশটির শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে একটি টেলিভিশন বৈঠকে পুতিন ইউক্রেনের জয়ের জন্য সেনাবাহিনীকে যা চাচ্ছে তার সবকিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যেখানে রাশিয়ান সৈন্যরা ক্রমবর্ধমানভাবে দেশটির পূর্বে মারাত্মক আক্রমণাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে। আমি প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল স্টাফের প্রধান এবং আজ এখানে থাকা সমস্ত কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অর্থায়নে আমাদেরও কোনো সীমাবদ্ধতা নেই। দেশীয় সরকার সেনাবাহিনীকে যা চাইছে সবই দিচ্ছে, সবকিছু পুতিন বলেছেন। যদিও পুতিন বা প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু কেউই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক রাশিয়ান ক্ষয়ক্ষতির কোনো উল্লেখ করেনি। শোইগু রাশিয়ান সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার প্রস্তাবের একটি তালিকা উন্মোচন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রাশিয়া সেনাবাহিনীতে কমব্যাট কর্মীদের সংখ্যা 15 লাখে উন্নীত করা প্রয়োজন, যার জন্য আরো 5 লাখ সদস্য নিয়োগ করতে হবে। চুক্তিবদ্ধ সৈন্যের সংখ্যাও 4 লাখ থেকে বেড়ে প্রায় 7 লাখ হবে বলে আশা করা হচ্ছে। তিনি যোগ করেছেন যে মস্কো আজব সাগরে 2টি ইউক্রেনীয় বন্দর শহর ব্যবহার করার পরিকল্পনা করেছে, যেগুলি আক্রমণের সময় তার সৈন্যরা দখল করেছিল, বার্দিয়ানস্ক এবং মারিওপোল নৌঘাঁটি হিসাবে। পুতিন মন্ত্রী শোইগুর প্রস্তাবগুলিকে সমর্থন করেছিলেন, তবে রাশিয়া সোভিয়েত আমলের মতো যুদ্ধের ভিত্তিতে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে চেয়েছিলেন। আমরা আমাদের দেশ বা আমাদের অর্থনীতিকে সামরিকরণ করতে যাচ্ছি না, আমাদের আর প্রয়োজন নেই, তিনি বলেছিলেন। তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেনাবাহিনী শীঘ্রই অত্যাধুনিক সারমার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাবে, যা কমপক্ষে 10টি পারমাণবিক ওয়ারহেড এবং ডিকই বহন করতে সক্ষম, সূত্র দ্য টেলিগ্রাফ। ইউক্রেন ভেঙে পড়েনি, এখনো টিকে আছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভাষণে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথা অকপটে জানান জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন ভেঙে পড়েনি, এখনো টিকে আছে। আমরা রাশিয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছে। খবর আল জাজিরার। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশে কিঞ্চিত দ্বিধান্বিত হলেন না প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ। এদিকে ইউক্রেন যুদ্ধে সহায়তা পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সমর্থন থাকলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকানরা। এর আগে হোয়াইট হাউস বৈঠকে জেলেনস্কিকে ইউক্রেন যুদ্ধে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় ইউক্রেনে নতুন করে 200 কোটি ডলারের সহায়তা প্যাকেজে অনুমোদন দেন বাইডেন। একই সঙ্গে আরো 4,500 কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরুর 300 দিনের মাথায় প্রথম বিদেশ সফরে গেলেন জেলেনস্কি। তবে এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চীন তিব্বত দ্বন্দ্ব নিরসনে মার্কিন সিনেটর নতুন আইন প্রবর্তন। চীন তিব্বত বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং দালাই লামার শিষ্যদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার জন্য চীন সরকারের ওপর চাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সিনেট। অরেগনের মার্কিন সিনেটর জেফ মার্কেল সহ সিনেটর ডট ইয়াং এবং প্যাট্রিক লেহি সহ চলমান তিব্বত চীন বিরোধের সমাধানের লক্ষ্যে দ্বিদলীয় আইন প্রচার করতে একত্রিত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে এটি অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে তিব্বত চীন দ্বন্দ্বের সমাধানকে সমর্থন করে, তাছাড়া তিব্বতের নাগরিকদেরকে স্বাধীনতার অধিকারও প্রদান করে। এ ব্যাপারে মার্কেল বলেন, যখন চীন সারা বিশ্বকে নিজেদের কক্ষিগত করতে চাইছে সেই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার মূল্যবোধ অর্থাৎ পৃথিবীর সবার জন্য স্বাধীনতা ও আর্থ নিয়ন্ত্রণকে পুঁজি করে পুরো বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই আইন দ্বারা এটা স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র অনুভব করতে পারছে যে চীন তিব্বতের বিরোধ এখনো অমীমাংসিত এবং তিব্বতের লোকেরা কিভাবে চীনের দ্বারা শাসিত হচ্ছে সে সম্পর্কে কথা বলার অধিকার তাদের আছে। তাছাড়াও এ আইন স্পষ্টভাবে চীনা সরকারকে এ বার্তা পাঠায় যে আমরা তিব্বতের মর্যাদা নিয়ে অর্থপূর্ণ আলোচনার আশা করি এবং চীনা সরকারের বর্তমান পদক্ষেপগুলো আমাদের আশা পূরণে ব্যর্থ। এদিকে মারিউপোলে 10,000-এরও বেশি কবরের সন্ধান। ইউক্রেনের রাশিয়ার দখলকৃত বিধ্বস্ত মারিউপোলে নতুন করে 10,300 কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। এপির তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা 3 গুণ হতে পারে, কারণ প্রতি কবরের পাশে আরো মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এপি গত মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে মারিউপোলে প্রচুর কবরের সন্ধান পেয়েছে। একসময়ের কোলাহলপূর্ণ ইউক্রেনের এই শহরটি এখন অনেকটাই ফাঁকা, রাশিয়ার বোমায় বিধ্বস্ত শহরটি। এপি বলছে এখানকার 50,000-এরও বেশি বাড়িঘর ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে মস্কোর। ইউক্রেনে হামলার মাস খানেকের মাথায় মারিউপোলকে অবরুদ্ধ করে ফেলার রুশ বাহিনী তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় শত্রুপক্ষ। কিয়েভের দাবি, শহরটি দিনের পর দিন ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ইমরান ঘনিষ্ঠ রাজার গদি কাড়ল পিসিবি, ফিরছেন শেঠি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসাবে ইনিংস শেষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ রামিজ রাজার পিসিবির প্রধান হিসেবে ফের দায়িত্বে সাবেক প্রশাসক নাজাম শেঠি। 2021 সালের সেপ্টেম্বরে রাজা পিসিবির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। সদ্যই নিজেদের ঘরের মাঠে বাবর আজমের পাকিস্তান 0-3 হোয়াইট ওয়াশ হয়েছে বেন স্টোকসের ইংল্যান্ডের কাছে। এই প্রথম পাকিস্তান তাদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে চুনকাম হয়েছে। লজ্জার ইতিহাস লিখেছেন বাবররা, আর ঠিক তারপরেই ছাঁটাই হলেন রাজা। জানা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার নাজামের নিয়োগে স্বীকৃতি দিয়েছেন। ইমরানের জোরাজুরিতেই কার্যত রাজা পাক বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। তার দেশের ক্রিকেট বোর্ডের 36তম চেয়ারম্যান হয়েছিলেন গত বছর সেপ্টেম্বরে। 1984 থেকে 1997 পর্যন্ত পাকিস্তানের হয়ে চুটিয়ে ক্রিকেট খেলার পর রাজা ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করে যথেষ্ট সুনাম অর্জন করেন। এর পাশাপাশি টিভি ব্যক্তিত্ব, ক্রিকেট পণ্ডিত হিসেবেও তিনি কাজ করেছিলেন দাপটের সঙ্গে। পিসিবির প্যাট্রন ইন চিফ পদে থাকা ইমরান সরাসরি চেয়ারম্যান পদের জন্য রাজাকে মনোনীত করেছিলেন। রাজা জানিয়েও দিয়েছিলেন যে যতদিন ইমরান সে দেশের প্রধানমন্ত্রী থাকবেন তিনি ততদিন পর্যন্ত পিসিবির দায়িত্ব সামলাবেন। কিন্তু গত এপ্রিলে শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মনে করা হচ্ছিল যে রাজার দিন ফুরিয়ে আসছে। আবার শাহবাজ প্রধানমন্ত্রী হলে যে বোর্ডের মাথায় নাজাম ফিরবেন সে কথা দিনের আলোর মতোই পরিষ্কার ছিল। রাজা দায়িত্ব নিয়ে ইমরানের কথা মেনে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের চেহারা এই ভয়ঙ্কর বোমারুর মুহুর্মুহু আক্রমণে কিভকে ধ্বংসস্তূপ বানাচ্ছে রাশিয়া, কিনতে চায় ভারতও। পোশাকি নাম ডোপোলেভ TU 160M, তবে ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বজুড়ে হোয়াইট সোয়ান, সাদা রাজহাঁস নামে পরিচিত পেয়েছে রাশিয়ার এই সুপারসনিক বোমারু বিমান। সোমবার মস্কো ঘোষণা করছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই স্ট্র্যাটেজিক বোম্বার এই সফল উড়ানের কথা। বলা হয়েছে পরমাণু অস্ত্র নিয়ে এই সফলভাবে উড়েছে TU 160M। ইতিমধ্যেই রুশ প্রতিরক্ষা দপ্তর 50টিরও বিমানের বরাত দিয়েছে নির্মাতা সংস্থা ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনকে। জল্পনা ইউক্রেন যুদ্ধ নজরে
রেখেই এই তৎপরতা। TU-160M পূর্ববর্তী সংস্করণ TU-160 সোভিয়েত ইউনিয়ন জামানায় কাজ শুরু করেছিল। এই সিরিজের মোট 39টি বোমারু বিমান বানিয়েছিল কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। 70-এর দশকে আমেরিকার তৈরি রকওয়েল B-1 ল্যান্সার বোমারু বিমানের নকশা অনুসরণ করে TU-160 বানিয়েছিল মস্কো। 80-র দশকের শেষ পর্বে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দেওয়া TU-160 পশ্চিমী দুনিয়ায় ব্ল্যাক জ্যাক নামে পরিচিতি পেয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় এবং দ্রুতগামী সুপারসনিক বোমারু বিমান হিসেবে পরিচিত।